শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আমেরিকা বা ইসরায়েল হামলা চালালে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিল তেহরান। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও ৩ ইহুদিবাদী পণবন্দির মুক্তি, ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনের স্বাধীনতা এখন নাগালের মধ্যে, বললেন হামাস নেতা হাইয়া। বাংলাদেশে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু, নির্যাতনে মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। এবং ভারতে ২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সুবিধা পাবে মধ্যবিত্ত শ্রেণী, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা তেমন কোনো ভুল করলে গোটা অঞ্চলে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে। শুক্রবার কাতার সফরে গিয়ে দেশটির আল জাজিরা টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরাকচি বলেন, আমার ধারণা ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা হলে গোটা অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়বে। আঞ্চলিক কোনো দেশ বা তাদের পশ্চিমা মিত্ররা সেরকম কিছু আশা করে বলে আমার মনে হয় না। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর কাজে ওয়াশিংটন তেল আবিবকে সহযোগিতা করতে পারে কিনা আল জাজিরার সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিনিরা এমন ভুল হিসাব নিকাশ করবে কিনা তা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এবার হামলা হলে ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় চতুর্থ দফায় আরও ৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার দিন এই ৩ জনকে অন্যদের সঙ্গে বন্দী করা হয়েছিল। হস্তান্তর অনুষ্ঠানে কয়েকশো হামাস যোদ্ধা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভিড় সামলান। এ সময় মুক্তিপ্রাপ্ত ৩ ইহুদিবাদীকে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে ৩ বন্দী ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছে গেছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ১৮৩ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এছাড়া অসুস্থ ও গুরুতর আহত ফিলিস্তিনিদের জন্য আজই গাজা ও মিশরের মাঝে অবস্থিত রাফা সীমান্ত ক্রসিংও খুলে দেওয়ার সম্ভাবনা আছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, দখলদার ইসরায়েলকে পরাজিত করা এখন সম্ভব এবং পুরো ফিলিস্তিনের মুক্তি এখন নাগালের মধ্যে। শুক্রবার এক বক্তৃতায় তিনি আরও বলেন, আমাদের জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধ গৌরবময় আল আকসা তুফান যুদ্ধের মধ্য দিয়ে তাদের লক্ষ্য অর্জন করেছে। খলিল আল হাইয়া বলেন, এর মধ্যে প্রধান হল দখলদার ইসরায়েলকে অপমান করা হয়েছে, আল্লাহর ইচ্ছায় তাকে মাটিতে নামিয়ে আনা হয়েছে এবং রাষ্ট্র ও সেনাবাহিনী দুটোকেই অজয় শক্তি হওয়ার কল্পকাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, এখন যখন যুদ্ধ বন্ধ হয়েছে এবং মাটি স্থির হয়ে গেছে, তখন প্রতিরোধকামী দলটি আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, যারা এই পবিত্র ভূমিকে তাদের বিশুদ্ধ রক্ত দিয়ে সিক্ত করে গেছেন। খলিল আল হাইয়া বলেন, আমরা এই মহান নেতাদের বিদায় জানাই, যাদের সাথে আমরা বহু বছর ধরে বসবাস করেছি এবং
কাজ করেছি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের কমান্ডারদের রক্ত ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামের ভবিষ্যৎ পথকে আলোকিত করবে। গাজা উপত্যকায় বিগত 15 মাসের ইসরায়েল বিরোধী যুদ্ধে কাসাম ব্রিগেডের চিফ অব স্টাফ মোহাম্মদ দেভ সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডারের শাহাদাতের খবর ঘোষণা করার পর এক শোক বার্তায় আইআরজিসি এ মন্তব্য করেছে। বার্তায় শহীদদের পরিবারবর্গ সহ ফিলিস্তিনি জাতিকে শোক ও অভিনন্দন জানানো হয়। শোক বার্তায় বলা হয়, শহীদ কমান্ডারদের রক্ত চূড়ান্তভাবে ইসরায়েল নামকে ক্যান্সার সৃষ্টিকারী টিউমারকে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে অপসারণ করবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর হামাসের পক্ষ থেকে গোটা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ এবং নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের পর সংগঠনটির সামরিক মুখপাত্র আবু ওবায়দা বৃহস্পতিবার মোহাম্মদ দেভ সহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কমান্ডারের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেন। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। বাংলাদেশের কুমিল্লায় আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 31 জানুয়ারি রাত 3টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে মোহাম্মদ তৌহিদুল ইসলামকে আটক করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এদিকে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কার্যালয়। জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোষরদের বিচারের আওতায় আনা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের গণহত্যা, গুম, খুন সব অপকর্মের বিচার করতে হবে। আজ দুপুরে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে জামাত ইসলামীর কর্মীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের সবগুলো অফিস সিলগালা করে দেওয়া হয়েছিল। আমাদের নেতাকর্মীদের ঘর থেকে তুলে নিয়ে গুম, খুন, নির্যাতন করা হয়েছে। আমাদের নেতাদেরকে বিচারে নামিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা তাদের প্রতিশোধে বিশ্বাসী নয়। তবে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোষরদের বিচারের আওতায় আনা দরকার। ভারতে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ দেশটির সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, 12 লাখ টাকার নিচে আয় হলে 1 টাকাও কর দিতে হবে না। এছাড়া কৃষি ক্ষেত্র থেকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প নিয়ে বড় ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকারি ব্যয় কমানো হয়নি। যে সরকারি মূলধনী ব্যয় আমাদেরকে টিকে রেখেছে তার গুণক প্রভাবের উপর আমরা জোর দিয়ে যাচ্ছি। আমরা এটি চালিয়ে যাচ্ছে এবং এই সবের সাথে আমাদের আর্থিক বিচক্ষণতা বজায় রাখা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 140 কোটি ভারতীয় আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতি বাজেটে প্রতিফলিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবার ফিরছি বিশ্ব সংবাদে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশ বেলুচিস্তানে গত 24 ঘণ্টায় আলাদা সংঘর্ষে 18 সেনা ও 23 সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, শুক্রবার হারনাই জেলায় এক অভিযানে 11 সন্ত্রাসী এবং কালাত জেলায় রাতভর সংঘর্ষে 12 জন নিহত হয়েছে। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে কালাত জেলার মাঙ্গোচের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় সেনা সদস্যদের একটি দল তাদের বাধা দিলে সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা 17 জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। এ সময় 3 সেনা আহত হয়েছেন। ISPR জানিয়েছে, রাতে হারনাই জেলায় একটি অভিযান পরিচালিত হয়েছে, যেখানে সেনাবাহিনী 11 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। একাধিক সন্ত্রাসী আস্তানাও ধ্বংস করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য ইহুদিবাদী ইসরায়েলের 2 রিজার্ভ সেনাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে একজন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইউনিটের সাথে কাজ করত। বলা হচ্ছে, এই 2 রিজার্ভ, যাদের 2 জনের বয়স 21 বছর, তারা বিদেশি এজেন্টের সাথে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রীয় গোপন নথি হস্তান্তর করত এবং যুদ্ধের সময় শত্রুদের সহযোগিতা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় কৌশলীরা শুক্রবার হাইফার একটি আদালতে 2 রিজার্ভ সেনার বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ দায়ের করেছেন। আসামি ইউরি ইয়াভলুপ, জর্জি আন্দ্রেভ হাইফা শহরতলির কিরিয়াত ইজামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিল করে দেশ ছাড়া করতে একটি নির্ভয়া আদেশে সই করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে ইসলাম ভীতি ছড়ানোর মূলক নানা বাক্য রয়েছে। এর মধ্য দিয়ে সরাসরি মুসলিম স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন ট্রাম্প। গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদকে সন্ত্রাসী তৎপরতার সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে এই আদেশে। মার্কিন বিচার বিভাগকে উদ্দেশ্য করে এই আদেশ দেওয়া হয়েছে। গাজায় গণহত্যা শুরু হওয়ার পর গত বছর ইসরায়েলের গণহত্যা বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। গত বছর নির্বাচনের আগে ট্রাম্প বেশ কয়েকবার ফিলিস্তিনপন্থী আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্ব সংবাদ শুনে রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষা অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের শাহাদাতের ঘোষণায় প্রতিরোধ সংগঠনগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, এর মধ্যে দিয়ে প্রতিরোধের আকাঙ্ক্ষা আরও বাড়বে। এ সম্পর্কে এখন রয়েছে একটি পর্যালোচনা, পরিবেশনায় আছেন সোহেল আহমেদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ শাকু কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করার পরই এ বিষয়ে বেশ প্রতিক্রিয়া হয়েছে। ফিলিস্তিনি দলগুলো ঘোষণা করেছে তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে। প্যালেস্টাইন লিবারেশন পপুলার ফ্রন্ট এক বিবৃতিতে হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ শাকু কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের ঘটনায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ দেব সফলভাবে আল আকসা তুফান অভিযান চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সব হিসাব নিকাশ উলটপালট করে দিতে সক্ষম হয়েছেন। প্যালেস্টাইন লিবারেশন পপুলার ফ্রন্টের বিবৃতিতে আরো বলা হয়েছে, কমান্ডারদের শাহাদাতের ফলে প্রতিরোধ শক্তি তো দুর্বল হবেই না, বরং আমাদের সংকল্প ও ইচ্ছা শক্তি আরো সুদৃঢ় হবে। এই ফ্রন্টের সামরিক শাখা শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডস, আল কাসাম ব্রিগেডের প্রধান এবং আল আকসা তুফান অভিযানের পরিকল্পনাকারী মোহাম্মদ দেইফের শাহাদাতের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, দেইফ এবং তার সহযোদ্ধাদের শাহাদাতের ঘটনা প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইহুদিবাদী ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করা, ফিলিস্তিনিদের অধিকার পুনরুদ্ধার করা এবং লেবানন ও সিরিয়ার ভূখণ্ড পুনরুদ্ধারে প্রেরণাদায়ক হয়ে থাকবে। আল আকসা শহীদ ব্রিগেডস এক বিবৃতিতে ফিলিস্তিনি জাতি এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, বীর কমান্ডারদের শাহাদাত তাদেরকে চূড়ান্ত বিজয়ে না আসা পর্যন্ত ইসরায়েল বিরোধী সংগ্রাম এবং জাতীয় ঐক্যের পথ অব্যাহত রাখার পাশাপাশি বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে
অনুপ্রাণিত করবে। ফিলিস্তিনি পপুলার রেজিস্ট্যান্স মুভমেন্টের মহাসচিব শেখ আবু কাসেম দাগমাস তার প্রতিক্রিয়ায় বলেছেন, মোহাম্মদ দেইফ এবং তার সহকর্মীদের শাহাদাতে জিহাদ এবং প্রতিরোধ থেমে থাকবে না এবং ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার ও ফিলিস্তিনি ভূমির 1 ইঞ্চি ছাড় না দেওয়ার সংকল্প আরো সুদৃঢ় করবে। ইসলামী জিহাদ মুভমেন্ট পার্টিও এক বিবৃতিতে বলেছে যে মোহাম্মদ দেইফ এবং তার সঙ্গীরা সাহস, ত্যাগ ও নিষ্ঠার জীবন্ত উদাহরণ এবং দখলদারেরা ফিলিস্তিনি জনগণের প্রাণপ্রিয় নেতাদের শহীদ করে তাদের প্রতিরোধের চেতনা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের উপমহাসচিব জোর দিয়ে বলেছেন যে প্রতিরোধ শক্তির কাছ থেকে ছাড় আদায় করার দিন শেষ হয়ে গেছে এবং হামাসের মহান নেতাদের শাহাদাত মানে প্রতিরোধের সমাপ্তি নয়। ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হিন্দ বলেন, হামাস যোদ্ধারা শেষ দিন পর্যন্ত এমনকি গাজায় তাদের কমান্ডারদের শাহাদাতের পরেও লড়াই চালিয়ে গেছেন। তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ শক্তি ইসরায়েলকে আলোচনায় বসতে বাধ্য করেছে এবং বন্দি বিনিময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য পরাজয়। ওদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন মোহাম্মদ দেইফের শাহাদাতের ঘোষণায় শোক প্রকাশ করে বলেছে, ফিলিস্তিনি কমান্ডার এই ভূমির স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার শহীদ মোহাম্মদ দেইফকে মুসলিম উম্মার মহান শহীদ হিসেবে অভিহিত করেছেন, যিনি ফিলিস্তিনের মুক্তির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, এই ফিলিস্তিনি কমান্ডার এবং তার সঙ্গীদের শাহাদাত সমগ্র জাতির জন্য এক বিরাট ক্ষতি হলেও তা বিজয় অর্জন না করা পর্যন্ত সংগ্রাম ও প্রতিরোধের পথ অব্যাহত রাখার ক্ষেত্রে শক্তিশালী প্রেরণা হয়ে থাকবে।